আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, অর্থাৎ শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হচ্ছে আরোহ সম্পর্কে কি জানতে পারবে। আরোহের প্রধানত দুভাগে ভাগ করা যায়, আরোহকে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ সম্পর্কে জানতে পারবে। প্রকৃত আরোহের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, অপ্রকৃত আরোহের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, আরোহ বিপ্লব কি সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আরোহ কি? কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে আরোহ বলে। আরোহকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ বিল আরোহকে প্রধানত দুভাগে ভাগ করেছেন, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আবার প্রকৃত আরোহ যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ আছে তাকে প্রকৃত আরোহ বলে। আর যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ নেই তাকে অপ্রকৃত আরোহ বলে। প্রশ্ন জাগে শিক্ষার্থীরা যে আরোহমূলক লম্ফ তবে কি? আরোহমূলক লম্ফ কাকে বলে? লম্ফ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে লাভ দেওয়া, অর্থাৎ জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায় যাত্রা বা পদার্পণ করাই হচ্ছে লম্ফ। বৈজ্ঞানিক হয়ে আমরা প্রকৃতি নিয়ে অনুভূতি রীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করি। এটাই হচ্ছে আরোহমূলক লম্ফ। যুক্তিবিদ মিল এবং বেন আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলে অভিহিত করেছেন। অর্থাৎ আরোহণ মানে আমরা জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে, জ্ঞাত থেকে অজ্ঞাতে, নিক্ষিত থেকে অনিক্ষিতে যাত্রা বা পদার্পণ করি। এখানে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার প্রত্যক্ষের উপর নির্ভর করে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতের সমুদায় বস্তু বা ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি। এটাই হচ্ছে আরোহমূলক লম্ফ। অর্থাৎ এভাবে জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে, কম ব্যাপক থেকে বেশি ব্যাপক নিয়মে যাত্রাকারী হচ্ছে আরোহমূলক লম্ফ। এই আরোহমূলক লম্ফের সবসময় একটা সংকট ভাব, ঝুঁকি বর্তমান থাকে। এখন আমরা শিখব যে প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা যায়: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্য অনুমান। আবার অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা যায়: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মত আরোহ, ঘটনা সম্মেলন। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। প্রিয় শিক্ষার্থীরা, দুটি নিয়ম প্রকৃতি নিয়ে অনুবর্তিত নীতি এবং কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। শিক্ষার্থীরা মনে রাখবেন, দুটো মৌলিক বা পরম নিয়ম। একটা হচ্ছে কি প্রকৃতি নিয়ে অনুবর্তিত নীতি, একটা হচ্ছে কার্যকরণ নিয়ম। এই দুটো নিয়মের উপর নির্ভর করে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন সাথী হয় মননশীল, বিধি হয় মননশীল, যুতি হয় মননশীল, অতএব সকল মানুষ হয় মননশীল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাথী, বিধি, যুতি ইত্যাদি কতিপয় মানুষের মননশীলতার উপর ভিত্তি করে আমরা সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছি যে সকল মানুষ হয় মননশীল। এখানে মানুষের সাথে মনুষ্যের একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে এবং প্রকৃতির ন্যায় অনুভূতিতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে বিধায় এটি একটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক আরোহের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এখানে আমি কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ যে বাক্য প্রতিষ্ঠা করে
সেটি হচ্ছে একটি সার্বিক সংশ্লেষক বাক্য। এখন আমাদের জানতে হবে যে সার্বিক বাক্য কাকে বলে, সংশ্লেষক বাক্য কাকে বলে। সার্বিক বাক্য যেখানে বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক বাক্য বলে। আবার যেখানে বিধেয়পদটি উদ্দেশ্য মানুষ সম্পর্কে নতুন তথ্য দেয় তাকে সংশ্লেষক যুক্ত বাক্য বলে। যেমন কয়েক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে সকল মানুষ সবাই মননশীল। এখানে মননশীল বিধেয়টি সমগ্র মানুষ সম্পর্কে স্বীকার করেছে, সুতরাং এটি একটি সার্বিক বাক্য। আবার এখানে মননশীল বিধেয়টি উদ্দেশ্য মানুষ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে, সুতরাং এটি একটি সংশ্লেষক যুক্ত বাক্য। সুতরাং শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে বৈজ্ঞানিকরাও একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করে। 2 নম্বরে বৈজ্ঞানিকরাও সিদ্ধান্তটি ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। অর্থাৎ বৈজ্ঞানিকরা যে আমরা সিদ্ধান্ত পাই, যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি, সেটা বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। এখানে উদাহরণে দেখতে পাচ্ছি যে আমরা সাথী হয় মননশীল, বিধি হয় মননশীল, যুক্তি হয় মননশীল, এভাবে কতিপয় মননশীলতার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত স্থাপন করি সকল মানুষ হয় মননশীল। এখানে কিন্তু সকল মানুষের মননশীলতা আমি নিরীক্ষণ করিনি। এখানে কতিপয় মানুষের মননশীলতা থেকে আমরা সিদ্ধান্ত স্থাপন করি সকল মানুষ হয় মননশীল। অর্থাৎ এই যে সাথী, বিধি, যুক্তি, মননশীল এগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ভিত্তিতে আমি দেখেছি এবং এর উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকল মানুষ হয় মননশীল। এ থেকে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিকদের সিদ্ধান্তটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। 3 নম্বরে বৈজ্ঞানিকদের আরোহমূলক রম্ভ বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি আরোহমূলক রম্ভ সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দিয়েছি। আবারও বলছি যে বৈজ্ঞানিকদের আমরা জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে, জ্ঞাত থেকে অজ্ঞাতে, নিক্ষিত থেকে অনিক্ষিতে যাত্রা বা পদার্পণ করি। এখানে আমরা কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণের ভিত্তি করে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমুদায় বস্তু সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করি। এভাবে জানা থেকে অজানায়, জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সামান্যে, কম ব্যাপক থেকে বেশি ব্যাপক নিয়মে যাত্রা বা পদার্পণকারী হচ্ছে আরোহমূলক রম্ভ। তোমরা জেনে থাকবে যে আরোহমূলক রম্ভে সবসময় একটা ঝুঁকি বা সংকট বিদ্যমান থাকে। 4 বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি মৌলিক নিয়ম যথা প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি ও কার্যকর নীতির উপর নির্ভরশীল। আমি আগেই সংজ্ঞায় বলেছি তোমাদের বৈজ্ঞানিকের সংজ্ঞায় যে দুটি মৌলিক নিয়ম, একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি, একটা কার্যকর নিয়ম। অর্থাৎ এই বিজ্ঞানের এই দুটি মৌলিক নিয়মের উপর অর্থাৎ বৈজ্ঞানিকরাও বিজ্ঞানের দুটি মৌলিক নিয়মের উপর নির্ভরশীল। একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি, একটা হচ্ছে কার্যকর নিয়ম। প্রকৃতির নিয়মের রাজত্ব, অর্থাৎ প্রকৃতি সবসময় একই অবস্থা পরিপ্রেক্ষিতে একই রূপ আচরণ করে। যে অবস্থা পরিপ্রেক্ষিতে অতীতে ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতে সে অবস্থা সৃষ্টি হলে ভূমিকম্প আবারও হবে। যে অবস্থা পরিপ্রেক্ষিতে অতীতে পানি তৃষ্ণা নিবারণ করেছে, ভবিষ্যতে সে অবস্থা সৃষ্টি হলে পানি তৃষ্ণা আবারও নিবারণ করবে। অর্থাৎ প্রকৃতিতে আকস্মিকতা বা খামখেয়ালিপনা কোনো স্থান নেই। কার্যকর নিয়ম অনুসারে প্রতিটি কাজে একটা কারণ আছে, যেটা আগে ঘটে সেটা হচ্ছে কারণ, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে কার্য। অর্থাৎ কার্য কারণ, কারণ ছাড়া কার্য ঘটে না। অর্থাৎ বিনা কারণে কোনো কিছু ঘটে না, শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হয় না, শূন্য থেকে সবসময় শূন্যই পাওয়া যায়। অর্থাৎ কার্য কারণ একে অপরে নির্ভরশীল, অর্থাৎ কার্যকারণ একই শৃঙ্খলে আবদ্ধ। 5 বৈজ্ঞানিকরা লক্ষ্য হল আকারগত বস্তুগত উভয় প্রকার সত্তা প্রতিষ্ঠা করা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখা যায় বৈজ্ঞানিকদের কি লক্ষ্যটাকে আকারগত সত্তা প্রতিষ্ঠা করা আর বস্তুগত ভাবে সত্তা প্রতিষ্ঠা করা। আকারগত সত্যটা কি? আকারগত সত্যটা হচ্ছে এই যে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকর নিয়মের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্তটা পাই, সেটা হচ্ছে আকারগতভাবে সত্য। আর আগ্রহের বাস্তব প্রদানের ভিত্তি করে, আশ্রমের বাস্তব প্রদানের উপর ভিত্তি করে আমরা যে সিদ্ধান্তটি পাই সেটা হচ্ছে বস্তুগতভাবে সত্য। সেজন্য আমরা বলতে পারি যে বৈজ্ঞানিকদের লক্ষ্য হচ্ছে আকারগত এবং বস্তুগত
উভয় প্রকার সত্য প্রতিষ্ঠা করা। 6 বৈজ্ঞানিক ধর্ম নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, অর্থাৎ বৈজ্ঞানিক যে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত। কিভাবে নিশ্চিত দেখো, নিশ্চিত সিদ্ধান্ত কিভাবে প্রতিষ্ঠা করে দেখো। বৈজ্ঞানিক নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, অর্থাৎ বৈজ্ঞানিক আমরা প্রকৃতি নিয়মানুবর্তী নীতি এবং কার্যকর নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। প্রকৃতি নিয়মিত নীতি অনুযায়ী প্রকৃতি সবসময় একই অবস্থার পরিপ্রেক্ষিতে একই রূপ আচরণ করে, আর কার্যকর নিয়ম অনুসারে একই কারণ সবসময় একই কার্য ঘটায়। এখানে কার্যকর নিয়ম অনুযায়ী সবসময় একই কার্য ঘটায়। এখানে দেখো, এখানে কোনো অনুভূতির সম্ভাবনা থাকে না, তাই বৈজ্ঞানিক সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আরোহ, প্রকারভেদ, আরোহর ক্রম্ফ, বৈজ্ঞানিক ধারা এবং বৈজ্ঞানিক ধারা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তোমাদের ধারণা দিয়েছি। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, আমি পরবর্তী ক্লাসে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করবো। আজ আর নয়, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।